জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, মানব জীবনের ধারাবাহিকতা, প্রজননতন্ত্রের সমস্যা, প্রবলেমস অব রিপ্রোডাক্টিভ সিস্টেম, পুরুষ ও নারী প্রজননের অক্ষমতা, মেল অ্যান্ড ফিমেল ইনফার্টিলিটি। কোনো গর্ভনিরোধক পদার্থ বা পদ্ধতি ব্যবহার না করে 1 বছর নিয়মিত দাম্পত্য জীবন কাটানোর পরও যদিও কোনো দম্পতি গর্ভধারণে ব্যর্থ হয়, তখন তা প্রজনন অক্ষমতা বলে বিবেচিত হবে। দম্পতির পুরুষ সঙ্গী, নারী সঙ্গী কিংবা উভয়ই প্রজননজনিত সমস্যায় ভুগতে পারে, অর্থাৎ তারা অনুর্বর, ইনফার্টাইল। অনুর্বর বলতে বোঝায় নির্দিষ্ট নারী পুরুষ দম্পতি সন্তান উৎপাদনে ক্ষমতা কম। তার মানে এ নয় যে তারা সন্তান উৎপাদনে অক্ষম বা বন্ধা যাই বলি না কেন, তারা কোনোদিন সন্তান সক্ষম হবে না। কিন্তু অনুর্বর ব্যক্তি দম্পতির চিকিৎসার কল্যাণে গর্ভধারণ বা সন্তান দানে সক্ষম। পৃথিবীর 15% দম্পতি অনুর্বর, কিন্তু 1-2% দম্পতি বন্ধা বা বন্ধ। নিচে পুরুষ ও নারীর প্রজননজনিত সমস্যার কারণগুলো উল্লেখ করা হলো। পুরুষের প্রজননতন্ত্র সমস্যার কারণ। দাম্পতি পুরুষের সদস্যের প্রজননতন্ত্র সমস্যার মূলে রয়েছে নিচে বর্ণিত শুক্রাণুগত বিশৃঙ্খলা। বীর্যে শুক্রাণু উপস্থিতি। বীর্যে শুক্রাণু উপস্থিতিকে অ্যাজোস্পার্মিয়া বলে। শুক্রাণু উৎপাদন না হওয়া বা কোনো প্রতিবন্ধকতার কারণে বীর্যে শুক্রাণু অনুপস্থিত থাকতে পারে। বীর্যে শুক্রাণুর সংখ্যা স্বল্পতা। বীর্যে শুক্রাণু স্বল্পতাকে অলিগোস্পার্মিয়া বলে। এক্ষেত্রে প্রতি কিউবিক সেন্টিমিটারে বীর্যে অণুর সংখ্যা 20 মিলিয়নের কম হয়ে থাকে। অলিগোস্পার্মিয়া নির্দিষ্ট কোনো কারণ জানা নেই। শুক্রাণু অস্বাভাবিকতা। অনেক শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছতে বা নিষেক ঘটাতে অক্ষম। দুটি ল্যাজ থাকা, ল্যাজবিহীন, মস্তকবিহীন বা অস্বাভাবিক আকৃতি ইত্যাদি হচ্ছে শুক্রাণু অস্বাভাবিকতা। অটো ইমিউনিটি। নিজের শুক্রাণুর প্রতি বিশেষ ইমিউনিটি থাকার কারণে 10-10% পুরুষ বন্ধ্যত্বের কারণ। রক্তে শুক্রাণুর প্রতিরোধী আয়ন থাকা এ ধরনের ইমিউনিটির প্রতিক্রিয়া। বীর্যপাতে অক্ষমতা। ডায়াবেটিস, স্পাইনাল ইনজুরি, প্রোস্টেট সার্জারি, সেমিনাল ভেসিকল ক্ষত বা মুখ বন্ধ থাকা ইত্যাদি কারণে শুক্রাণু উৎপাদনে অক্ষমতা পুরুষের সময় অনেক সময় বীর্যপাত করতে পারে না বা কম বীর্যপাত করে। কোনো ক্ষেত্রে আবার অস্বাভাবিক বীর্যপাত, যেমন বীর্য নিজ দেহে পশ্চাৎমুখী হয়ে মূত্রথলিতে পতিত হয়, অর্থাৎ কোনো বীর্যরস বাইরে উদ্গত হয় না। এসব ক্ষেত্রে পুরুষের প্রজনন অক্ষমতা প্রকাশ পায়। পুরুষত্বহীনতা। কোনো ক্ষেত্রে শারীরিক ও মানসিক কারণে বা অকাল বীর্যপাত কিংবা উত্থান সমস্যার কারণে পুরুষত্বহীনতা, নপুংসতা দেখা যায়, যা প্রজননের অক্ষমতায় নামান্তর। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। চর্মরোগ, ক্যান্সার, পেটের আলসার, যক্ষা, ডিসলিপিডেমিয়া, খিঁচুনি, নিদ্রাহীনতা প্রভৃতি রোগের চিকিৎসা ব্যবহৃত ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পুরুষের প্রজনন অক্ষমতা কমে যায়। যৌনবাহিত রোগ। কিছু যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া, সিফিলিস ইত্যাদি দিয়ে প্রজননতন্ত্রের আক্রান্ত হলে শুক্রাণুর উৎপাদন কমে যায়, শুক্রাণুর স্বাভাবিকতা নষ্ট হয় এবং শুক্রাণুর গমনপথ বাধাগ্রস্ত হয়। তবে এসব সংক্রমণ চিকিৎসা সারানো যায়। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। চর্মরোগ, ক্যান্সার, পেটের আলসার, যক্ষা, ডিসলিপিডেমিয়া, খিঁচুনি, নিদ্রাহীনতা প্রভৃতি রোগের চিকিৎসায় ব্যবহৃত কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পুরুষের যৌন প্রজনন ক্ষমতা কমে যায়। যৌনবাহিত রোগ। কিছু যৌনবাহিত রোগ যেমন গনোরিয়া, সিফিলিস ইত্যাদি প্রজনন আক্রান্ত হলে শুক্রাণুর উৎপাদন ক্ষমতা কমে যায়, শুক্রাণুর স্বাভাবিক নষ্ট হয়ে যায় এবং শুক্রাণুর গমনপথ বাধাগ্রস্ত হয়। তবে এসব সংক্রমণের চিকিৎসা এড়ানো যায়। পুরুষের অন্ডথলির প্রাচীরে বিদ্যমান প্যাম্পিনিফর্ম প্লেক্সার শিরা ফুলে যাওয়া অস্বাভাবিক প্রবাহ সৃষ্টি করে। ফলে শুক্রাণু উৎপাদন কমে যায় এবং শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়, যা পুরুষের প্রজনন অক্ষমতার জন্য দায়ী। প্রায় 20% কিশোর এবং 15% পরিণত পুরুষ এ রোগে দ্বারা আক্রান্ত। জিনগত রোগ। অনেক ক্ষেত্রে জিনগত রোগ, সিস্টিক ফাইব্রোসিস অথবা ক্রোমোজোমের অস্বাভাবিকতা পুরুষের প্রজনন ক্ষমতার কারণ হয়ে থাকে। অন্যান্য কারণ: রেডিওথেরাপি, এমআরআই, এক্স-রে, অতিমাত্রায় তাপ, শুক্রাশয়ের আঘাত, দীর্ঘমেয়াদী অসুস্থতা, দীর্ঘ সময় সাইকেল চালানো, আটসাট আন্ডারওয়্যার পরিধান, নিয়মিত গরম পানি দিয়ে গোসল করা, স্থূলতা, ধূমপান, মদ্যপান, মদ গ্রহণ, দুশ্চিন্তা, মানসিক অবসাদ ইত্যাদি কারণ অনেক সময় পুরুষের প্রজনন ক্ষমতা লোপ পায়। নারীতে প্রজনন সমস্যার কারণ। নারী দেহে যেসব কারণে প্রজনন সমস্যা দেখা যায় তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য কারণ বর্ণনা করা হলো। 1. ডিম্বপাতে ব্যর্থতা। প্রায় 10% নারী ডিম্বপাতে ব্যর্থ বলে প্রজননিক বিষয় বিফল হয়। ডিম্বপাতে ব্যর্থ হওয়ার পিছনের প্রধান কারণ হলো হরমোন ঘটিত। কখনো হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্রন্থি অস্বাভাবিকভাবে হরমোন ক্ষরণে ব্যর্থ হয়, ফলে ডিম্বাণুর ফলিকল
কল, ডিম্বকথলি পরিস্ফুটন হয় না, ডিম্বপাত হয় না। অন্যদিকে ডিম্বাশয় থেকে স্বাভাবিক হরমোন খরিত না হওয়ায় কিংবা ডিম্বাশয় ক্ষতিগ্রস্ত হলে নির্ধারিত হরমোন খরিত হয় না বলে ডিম্বপাত ঘটে না। তবে খুশির কথা যে 90% ক্ষেত্রে হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনলে সংশ্লিষ্ট হরমোন ভালো কাজে দেয়। ডিম্বনালীর ক্ষত, প্রায় 35% নারীর প্রজনন অক্ষমতার জন্য ডিম্বনালীর ক্ষতকে দায়ী করা হয়। জীবাণু সংক্রমণ, এন্ডোমেট্রিওসিস, পেলভিক সার্জারি কিংবা অন্যান্য কোনো কারণে ডিম্বনালী ক্ষতিগ্রস্ত হলে নালিকাপথে জরায়ু ডিম্বকনু পরিণতি ব্যাহত হয়। জরায়ুর ক্ষত, প্রায় 5-10% নারী জরায়ুর ক্ষতির কারণে সমস্যার কারণে প্রজননজনিত জটিলতায় ভোগে। এমন ক্ষেত্রে গর্ভধারণ সমস্যা নয়, সমস্যা হচ্ছে গর্ভাবস্থা নিয়ন্ত্রণ করা কিংবা গর্ভপাত ঠেকানো। জরায়ুতে ছোট বড় টিউমার হলে শাল্য চিকিৎসা সারানো যায়। গর্ভনিরোধক দ্রব্যাদি ব্যবহারে ভালো কাজ করে। কখনো বা জন্মগতভাবে বিকৃত গড়নের জরায়ু দেখা যায়। সার্ভিক্স বা জরায়ু গ্রীবার ক্ষত, কৃত্রিম গর্ভপাত বা স্বাভাবিক সন্তান প্রসবকালে সার্ভিক্স বা জরায়ুমুখের ক্ষত সৃষ্টি হতে পারে। ক্ষতের টিস্যু সার্ভিক্সের সংকীর্ণ কিংবা চওড়া করে দিতে পারে, এমনকি সার্ভিক্সের মিউকাস ক্ষরণ বন্ধ করে দিতে পারে। সরু সার্ভিক্স বা মিউকাস ঘাটতির কারণে শুক্রাণুর ঊর্ধ্বগমন ব্যাহত হয়। সার্ভিক্স বেশি প্রশস্ত হলে গর্ভপাতের সম্ভাবনা বেশি পায়। সার্ভিক্স বা জরায়ু মুখে ঘা বা ক্ষত থাকলে সেখানে নানা ধরনের জীবাণু বাসা বাঁধে এবং অস্বাভাবিক রজস্রাবের উৎপত্তি হয়। এসব কারণে শুক্রাণুর বিচরণ গতি কিংবা তার জীবনী শক্তি কমে যেতে পারে। শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি, কিছু দুর্লভ ক্ষেত্রে নারী ও স্বামীর শুক্রাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি উৎপন্ন করে। জরায়ু, সার্ভিক্স ও ডিম্বনালী এগুলো পাওয়া যায়। ওষুধ প্রয়োগে অনাক্রম্য দমিয়ে রেখে সমস্যা সমাধান করতে পারলেও আইভিএফ সবচেয়ে ভালো পন্থা বলে বিজ্ঞানীরা মনে করেন। উচ্চমাত্রায় এলএইচ বা প্রোল্যাক্টিন, হাইপারপ্রোল্যাক্টিন, রক্তে উচ্চমাত্রায় ল্যাকটিক অ্যাসিড হরমোন এলএইচ বা প্রোটিওলিক, বিভিন্ন গোনাডোট্রপিক হরমোনের ক্ষরণ কমিয়ে ডিম্বাণু জননে বাধা সৃষ্টি করে। কিছু ঔষধ যেমন জন্ম নিরোধক খাবার বড়ি গ্রহণের কারণে রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা বেড়ে যায়। জন্মগত ত্রুটি, প্রজননতন্ত্রের জন্মগত ত্রুটি, বিশেষ ধরনের জরায়ু ও যোনির গঠনের ত্রুটির কারণে প্রজনন ক্ষমতা অক্ষমতা দেখা যায়। অজানা কারণ, অনেক নারী প্রজনন অক্ষমতার কারণ জানা যায়নি। সন্তান উৎপাদনের অক্ষম প্রায় 10% মহিলা এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। অন্যান্য সমস্যা, ডায়াবেটিস, ধূমপান, স্টেরয়েড সেবন, মদ্যপান, দেহের অতিরিক্ত ওজন ইত্যাদি কারণে নারীর প্রজনন অক্ষমতা দেখা দেয়। প্রজনন অক্ষমতার নির্ণয় ও পরীক্ষা, স্বামী ও স্ত্রী উভয়ের রক্ত পরীক্ষা করানো, স্বামীর বীর্য পরীক্ষা করানো, স্ত্রীর ডিম্বাণু নিঃসরণ ও কিনা পরীক্ষা করানো, জরায়ু ও ডিম্বনালীর পরীক্ষা করানো, জরায়ুর ভিতরে স্তরে ঝিল্লির পরীক্ষা করানো, স্বামী ও স্ত্রীর হরমোন পরীক্ষা করানো। প্রজননের অক্ষমতা চিকিৎসা, আধুনিক চিকিৎসা অন্যান্য কিছু প্রতিক্রিয়ার মাধ্যমে পুরুষ ও নারী উভয়ের বন্ধ্যত্ব দূর করা যায়। যেমন আধুনিক চিকিৎসা পদ্ধতি, মডার্ন ট্রিটমেন্ট টেকনিক, এন্ডোস্কোপিক সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, থার্মাল বেলুন ইত্যাদি চিকিৎসা পদ্ধতির সাহায্যে প্রজনন অক্ষমতা দূর করা যায়। এসব কারণে মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়, সেসব রোগের সঠিক চিকিৎসার মাধ্যমে প্রজনন অক্ষমতা দূর করা সম্ভব। 2. ঔষধ সেবন, নিয়মিত রজচক্রের সমস্যাযুক্ত মহিলাদের হরমোনযুক্ত কিছু ওষুধ সেবনের পরামর্শ দেওয়া হয়, যেমন ক্লোমিফেন, স্ট্রেন্থ, হিউম্যান মেনোপজ, গোনাডোট্রপিন, ফলিকল স্টিমুলেটিং হরমোন জাতীয় ঔষধ। আইভিএফ পদ্ধতি, প্রাকৃতিক পদ্ধতি বাদে দিয়ে কৃত্রিম পরিবেশে জরায়ুর বাইরে আবদ্ধ মাধ্যমে শুক্রাণু ও ডিম্বাণুর কোষকে একত্রে রেখে নিষেক ঘটানোর ইনভিট্রো ফার্টিলাইজেশন আইভিএফ বলে। বন্ধ্যত্ব চিকিৎসা, এটি একটি সর্বজন স্বীকৃত পদ্ধতি। এটি টেস্ট টিউব বেবির নামে প্রচলিত। ইন্ট্রাইউরেনাল ইনসেমিনেশন, ইন্ট্রাইউরেনাল ইনসেমিনেশন, একে কৃত্রিম গর্ভধারণ পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে অধিক ঘনত্বের সক্রিয় শুক্রাণুযুক্ত বীর্যকে সার্ভিক্সের মধ্যে সরাসরি জরায়ুতে প্রবেশ করানো হয়। ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এই পদ্ধতিতে নিষেক ঘটানোর জন্য একটি সক্রিয় শুক্রাণুকে মাইক্রো ইনজেকশনের মাধ্যমে ডিম্বাণুতে প্রবেশ করানো হয়। পুরুষ ও নারীর প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা, প্রজননতন্ত্রের মানুষের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গতন্ত্র। এর সুষ্ঠু কর্মকাণ্ড সম্পন্ন হয় কয়েকটি প্রধান ও অপ্রধান হরমোনজনিত হরমোনের সক্রিয়তায়। এসব হরমোনের কার্যকারিতায় পরিচিত নারী এবং পুরুষ এক এক সময় এক এক রূপে অবহিত বলে মনে হয়। নিচে পুরুষ ও নারীর প্রজননের
হরমোনের ভারসাম্যহীনতা সম্বন্ধে আলোকপাত করা হলো। নারীর প্রজনন হরমোনের ভারসাম্যহীনতা। ডিম্বাশয় থেকে অনেক হরমোন ক্ষয়িত হয়, তার মধ্যে এস্ট্রোজেন, প্রজেস্টেরন ও অ্যান্ড্রোজেন প্রধান। এসব হরমোনের ক্ষরণের মাত্রা কম বেশি হলেই অস্বাভাবিক ভারসাম্যহীনতা দেখা দেবে। নিচে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। এস্ট্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা। উচ্চ মাত্রা এস্ট্রোজেন। 35 বছর বয়সী নারী দেহে উচ্চ মাত্রা এস্ট্রোজেন থাকে। এ সংক্রান্ত জটিলতাকে বয়স্ক ও জলচক্র সম্পর্কিত সমস্যা হিসেবে মেনে নিয়ে নারী দিন কাটায়। উচ্চ মাত্রা এস্ট্রোজেনের ফলে যে লক্ষণ প্রকাশ তা হলো প্রাক রজোচিক্রিয় সিনড্রোম। এর ফলে স্তন ফুলে যায়, স্পর্শকাতর ও ব্যথাতর হয়, শরীরে পানি জমে, ওজন বেড়ে যায়, ব্রণ ওঠে, প্রান্তবৃন্ত থেকে স্রাব নির্গত হয়, ভালো ঘুম হয় না, মেজাজ খিটখিটে যায়, দুর্বল লাগে, মাথা ব্যথা, মাইগ্রেন, স্তন ব্যথা, পিঠের নিচে ব্যথা, মিষ্টি ও নোনতা খাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ে, যা আত্মীয় বন্ধুদের কাছে থেকে নিজেকে গুটিয়ে রাখে, কেননা কাজে মন আসে না, স্মৃতিশক্তি লোপ পায় এবং সহবাসে অনাগ্রহ জন্মে কিংবা গর্ভপাতও হতে পারে। নিম্নমাত্রা এস্ট্রোজেন। রজনিবৃত্তিকালে নিম্নকালে এস্ট্রোজেন থাকা স্বাভাবিক, তবে কারো কারো জরায়ু অপসারিত হলে, কেমোথেরাপি বা বিকিরণ থেরাপির সম্মুখীন হলে তার শরীরে এস্ট্রোজেনের মাত্রা কমে যায়। এস্ট্রোজেনের মাত্রা কম হলে যোনিদেশের চারপাশে প্রাচীর পাতলা হয়ে শুকিয়ে যায়, যে কারণে সহবাস কষ্টদায়ক হয়। এর ফলে ইউরেথ্রার প্রাচীর পাতলা হয়ে সংক্রমণের সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাছাড়া অবসাদ, রাতে ঘাম হওয়া, মনোযোগে বিঘ্ন ঘটা, সন্ধি ব্যথা, ত্বক শুষ্ক হওয়া, মাথা ব্যথা, মাইগ্রেন, আতঙ্কগ্রস্ত থাকা ইত্যাদি কারণে এস্ট্রোজেনের কমের কুফল। প্রজেস্টেরন সংক্রান্ত ভারসাম্যহীনতা। প্রজেস্টেরন সংক্রান্ত ভারসাম্যহীনতা। উচ্চ মাত্রার প্রজেস্টেরন সাধারণত রজচক্রকালে ক্ষরিত হয়। যার জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করে তাদের দেহে এ হরমোনের মাত্রা বেড়ে যায়। অবসাদ ও যন্ত্রণাহরণকারী ও ব্যথানাশক ওষুধ সেবনে প্রজেস্টেরনের মাত্রা বেড়ে যায়। রক্তস্রাবের পরিমাণ কমে যায় এবং ইউরেথ্রার প্রাচীর প্রভাবে বাধা বিস্তার লাভ করে। দেহে উচ্চ মাত্রা প্রজেস্টেরনের লক্ষণ হচ্ছে বুকে ব্যথাপ্রবণতা ও স্ফীত হওয়া, অস্থির মেজাজ, অতিরিক্ত ঘুম ভাব, কার্যকর এস্ট্রোজেনের স্বল্পতা ইত্যাদি। নিম্নমাত্রায় প্রজেস্টেরন। নারী দেহে প্রজেস্টেরনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হরমোন, দেহের অনেক সূক্ষ্ম কাজের উদ্দীপক ও নিয়ন্ত্রক হিসেবে ভূমিকা পালন করে। এটি অন্যতম মৌলিক হরমোন যা প্রয়োজনে এস্ট্রোজেন ও কর্টিজন উৎপন্ন করে। দেহের নিম্নমাত্রা প্রজেস্টেরন লক্ষণগুলো হচ্ছে অনুর্বরতা, পিত্তথলির অসুখ, অনিয়ত রজচক্রের সময় রক্ত জমাট, স্তন ব্যথা, শুষ্ক যোনিদেশ, কম ব্লাড সুগার, অবসাদ, ম্যাগনেসিয়াম স্বল্পতা ইত্যাদি। অ্যান্ড্রোজেন সংক্রান্ত ভারসাম্যহীনতা। নারী দেহে অ্যান্ড্রোজেন অন্যতম কারণ হচ্ছে প্রয়োজনে এস্ট্রোজেন নামক স্ত্রীদের হরমোনে পরিবর্তিত হওয়া। এ সকল হরমোনের রজনিবৃত্তির আগে সময়কালীন ও নিকট পরবর্তী সময় প্রজননতন্ত্র, অস্থিবৃক্ক, যকৃত সহ অনেক অন্যান্য অঙ্গ ও সেগুলো কাজের প্রভাব ও নিয়ন্ত্রণ করে। যৌন উত্তেজনা ও মিলন অ্যান্ড্রোজেন প্রভাব বিস্তার করে। দেহে উচ্চ অ্যান্ড্রোজেন উপস্থিতির লক্ষণগুলো হচ্ছে অনুর্বরতা, রজচক্রে অনিয়মিত হওয়া বা একেবারে না হওয়া, পলিসিস্টিক ওভারি সিনড্রোম পিসিওএস, অস্বাভাবিক স্থান লোমশ হওয়া, মুখমণ্ডল, ঠোঁটের প্রভৃতি জায়গায় চুল কমে যাওয়া, ব্রণ দেখা যাওয়া, ভালো কোলেস্টেরল কমে যাওয়া, খারাপ কোলেস্টেরল বেড়ে যাওয়া, উদরের চতুর্দিকে চর্বি পরিমাণ বেড়ে যাওয়া ইত্যাদি। নিম্নমাত্রা অ্যান্ড্রোজেন। নিম্নমাত্রা অ্যান্ড্রোজেন সব বয়সে নারীর জটিলতা ভোগে, তবে ভুক্তভোগী হচ্ছে প্রাক রজবৃত্তি, নিবৃত্তি ও রজনিবৃত্তিকালীন নারী। এ সময় পিঠের গুণ থেকে টিউমার দেখা দিতে পারে এবং হাড়ের ক্ষয় হতে পারে। অবসাদ, উত্তেজনা হ্রাস, ভালো মন্দের বাছবিচার না থাকা, যোনিদের শুষ্কতা প্রভৃতি নিম্নমাত্রা অ্যান্ড্রোজেন সংক্রান্ত জটিলতা। টেস্টোস্টেরন পুরুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। পুরুষের যৌন হরমোনের ভারসাম্যহীনতা। জননক্ষম পুরুষ প্রতিটি নিয়মিত শুক্রাশয় উৎপন্ন ও রক্তস্রোতে প্রবাহিত হয়ে দেহকে সুস্থ রাখে। এই হরমোন পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্য, পেশল দেহ, দাড়ি গোঁফের প্রকাশ, কণ্ঠ পুরু ও স্বর ভারী করে তোলা, যৌনাঙ্গ সুগঠিত বড় করে প্রকাশ ঘটায়। এই হরমোন যৌন উদ্দীপনাকে ত্বরান্বিত করে এবং এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোনের সহযোগিতায় শুক্রাণু সৃষ্টিতে গুরুত্বপূর্ণ যোগায়। বয়স্ক পুরুষ যাদের যৌনশক্তি দুর্বল হয়ে পড়ে, কিছু যৌন বৈশিষ্ট্যে বিলাপ ঘটে। তারা হরমোন প্রতিস্থাপন মাধ্যমে পুনর্যৌবন ফিরে পেতে চায়, কিন্তু তাদের ইতি বিপরীত হয়। প্রস্টেট গ্রন্থির ক্যান্সার ও অ্যাথেরোস্ক্লেরোসিস এর আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে পুরুষ টেস্টোস্টেরন ভারসাম্যহীনতা প্রকট হয়। গড়ে 40 থেকে 50 বছরের মধ্যে ভারসাম্যহীনতার নিচে বর্ণিত লক্ষণগুলো
মধ্যে স্পষ্ট হতে থাকে। অবসাদগ্রস্ত ও দুর্বল ভাব, এ লক্ষণ নানাভাবে প্রকাশ পেতে পারে, যেমন খাওয়ার পর ক্লান্তিবোধ, স্বাভাবিকের চেয়ে কম কাজ করতে পারা, সারাদিন সামগ্রিক কাজের পারফরমেন্স নিচু মাত্রা এবং সারাদিন অবসাদগ্রস্ত থাকা। তাছাড়াও মিলনের আশঙ্কা কমে যাওয়া, ঘাম হওয়া, গায়ে ব্যথা হওয়া, যৌনাঙ্গ কার্যক্ষম না হওয়া প্রভৃতি টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্যহীনতার ফল। অকালে বুড়িয়ে যাওয়া, দৈহিক ও মানসিকভাবে বুড়িয়ে যাওয়া হরমোনের ভারসাম্যহীনতার ফল। চুল পাতলা বা ধূসর হয়ে যাওয়া, হাড়ের ঘনত্ব, চামড়ার ঔজ্জ্বল্য কমে যাওয়া, কোমরে চর্বি জমা, স্মরণশক্তি কমে যাওয়া, ঘুম না হওয়া প্রভৃতি হরমোনের ভারসাম্যহীনতার ফলে ঘটে। অসুখী ভাব, টেস্টোস্টেরনের অভাবে ভারসাম্যহীনতা, নিজের প্রতি বিশ্বাস ও সম্মান বোধ কমে যায়, দুশ্চিন্তা, স্নায়ু দৌর্বল্য বেড়ে যাওয়া, বিষণ্ণতা ভোগ, নানা ধরনের উদ্যোগ ও প্রতিযোগিতাহীনতার প্রকাশ, উত্তেজিত হয়ে উঠা ইত্যাদি দেখা দিতে পারে। যৌন উত্তেজনা কমে যাওয়া, টেস্টোস্টেরনের ভারসাম্যহীনতায় যৌন উত্তেজনা কমতে কমে যায়, এমনকি যৌনাঙ্গ উত্থানও অক্ষম হয়ে পড়ে। পুরুষের টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা হচ্ছে 350 থেকে 1230 ন্যানোগ্রাম। 1 ন্যানোগ্রাম সমান 1 গ্রামের 100 কোটি ভাগের 1 ভাগ। এভাবে টেস্টোস্টেরন হরমোনের অভাবে যৌন উত্তেজনা হ্রাস, যৌনাকাঙ্ক্ষার অনুপস্থিতি ও পুরুষত্বের প্রকাশহীনতাকে অ্যান্ড্রোপোজ বলে। অ্যান্ড্রোপোজ নারীর দেহে মেনোপোজ সঙ্গে তুলনা করা হয়। ভ্রূণের বৃদ্ধির সময় সমস্যা, প্রবলেমস ডিউরিং ফিওটাল ডেভেলপমেন্ট। ভ্রূণের বৃদ্ধি ও সন্তান ভূমিষ্ঠের ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল ও অনুন্নত দেশে যথেষ্ট পার্থক্য রয়েছে। ভ্রূণের বৃদ্ধি ও সঠিক জন্মদানের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে 97% সফল বলে দাবি করেছেন। সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে একটি সুস্থ সবল শিশুর ভূমিকা কতখানি সতর্ক থাকতে হয় তা বিষয়ে সাধারণ ধারণা অর্জন করা, ভ্রূণের সময় কী কী সমস্যার মুখোমুখি হতে হয় এবং সম্প্রতিকালে এসব সমস্যা মোকাবেলার উপায় সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। ভ্রূণ বৃদ্ধিকালীন সমস্যা আন্তঃহীন। সমস্ত সমস্যাকে আলোচনার সুবিধার জন্য প্রধান দুটি ভাগে ভাগ করা হয়, যথা জিনগত বা ক্রোমোজোমগত সমস্যা আর টেস্টোস্টেরন জনিত সমস্যা। জিনগত বা ক্রোমোজোমগত সমস্যা, জেনেটিক অ্যান্ড ক্রোমোজোমাল প্রবলেমস। প্রকট ও প্রচ্ছন্ন জিনের কারণে জন্মের শুরু থেকেই সমস্যার সূত্রপাত ঘটে। অটোজোমের মধ্যে অবস্থিত জিনগুলো অটোসোমেল ব্যাধি আর সৃষ্টি করে এবং এক্স ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো কর্মকাণ্ডে দেখা দেয় সেক্স লিঙ্ক রোগ ব্যাধি। নিচে কয়েকটি ব্যাধি সম্বন্ধে আলোচনা করা হলো। অটোজোমাল ব্যাধি, অধিকাংশ প্রচ্ছন্ন অটোজোমাল রোগের বিকাশ ভ্রূণে হলেও প্রকাশ ঘটে জন্মের ঠিক পরের মুহূর্তে বা শিশু বয়সে। মার্কিন যুক্তরাষ্ট্রে 10,000 শিশুর মধ্যে একজন এমন একটি অসুখ দেখা যায়। এটি প্রচ্ছন্ন জিনের কারণে হয়ে থাকে। এই জিনের প্রভাবে শিশুর ফিনাইলঅ্যালিন নামক অ্যামিনো অ্যাসিড হজম করতে পারে না। এ কারণে মস্তিষ্কে বিষাক্ত পদার্থ জমা শিশুকে মানসিক প্রতিবন্ধক পরিণত করে। এই অসুখের নাম ফিনাইলকিটোনিউরিয়া। প্রকট জিন ব্যাধি হিসেবে হ্যান্টিংটন এর ব্যাধি বিখ্যাত। এ রোগে আবার শিশু পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত প্রকাশ পায় না। এতে মস্তিষ্কে অবনতি ঘটার সঙ্গে সঙ্গে মানসিক ও স্নায়বিক বৈকল্যাঙ্গ ত্বরান্বিত হয়। রোগ শনাক্তের জন্য আগে শিশুকে পূর্ণবয়স্ক হতে হতো, এখন রক্তের মাধ্যমে আগে থেকেই শনাক্ত করা যায়। সেক্স লিঙ্কড ব্যাধি, লাল সবুজ বর্ণান্ধতা ও হিমোফিলিয়া দুটি অতি পরিচিত সেক্স লিঙ্ক ব্যাধি। প্রজনন জিনের কারণে এই অসুখ হয়। আরেকটি অসুখের আছে, তার নাম ফ্র্যাজাইল এক্স সিনড্রোম। প্রতি 4,000 পুরুষের একজন, প্রতি 8,000 নারীর একজন এই অসুখে ভোগে। এ রোগের আক্রান্ত ব্যক্তি এক্স ক্রোমোজোমের কারণে ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত জায়গায় আছে। শিশু বয়সে তা যত বাড়ে শিশু অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতার মাত্রা তত কমে যায়। এটি একটি মানসিক প্রতিবন্ধকতা এবং অটিজমের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কীয় রোগ। ট্রাইসোমি, এটি ক্রোমোজোম গঠিত অন্যতম রোগ। ট্রাইজোমের বিশৃঙ্খল আচরণে অর্ধশতাধিক অসুখ মানুষ ভোগে। এসব রোগের অধিকাংশ প্রতিক্রিয়ার ফলে গর্ভপাত ঘটে। ট্রাইসোমি এমন এক অবস্থা যখন ভুক্তভোগী রোগীর অটোজোমের 3 কপি বহন করে। সবচেয়ে পরিচিত ডাউন সিনড্রোম বা ট্রাইসেমি 21ও বলে। এক্ষেত্রে শিশু দেহে ক্রোমোজোমের 21 এর 3টি কপি থাকে। এই জটিলতা নিয়ে 800 থেকে 1,000 শিশুর মধ্যে একজন জন্মগ্রহণ করে। বিশেষ আকৃতির চোখ, মুখ, লালা, গাল, সে মস্তিষ্কের ছোট আকৃতি, হৃৎপিণ্ড প্রভৃতি জটিলতা নিয়ে চরম মানসিক প্রতিবন্ধী শিশুর জন্মভয় বেড়ে ওঠে। টেরাটোরিজম জনিত সমস্যা, সফল গর্ভধারণী শিশুর জন্মদানের একমাত্র উপায় নয়। ভ্রূণের বৃদ্ধি কোন পরিবেশে হচ্ছে সে পরিবেশে সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা উচিত। মনে রাখতে হবে, ভ্রূণ এমন কোনো অবস্থায় থাকে না যা পরিবেশের আওতায় বাইরে। সে এ কারণে দূষিত পরিবেশ, মায়ের অসুস্থতা, ওষুধ গ্রহণ কিংবা মাদক সেবন সব কিছুতে ভ্রূণের বৃদ্ধি প্রভাবিত হয়।
ভ্রূণ বৃদ্ধির প্রায় শেষ পর্যায়ে অর্থাৎ 6 থেকে 8 সপ্তাহের মধ্যে একটি ভিন্ন অঙ্গতন্ত্রে সজ্জিত ফিটাসে পরিণত হবে এবং কাজটি সবচেয়ে বেশি বিপজ্জনক সংকুল। তখন বিভিন্ন পরিবেশের কারণে আকৃতি বিকৃতি ও অঙ্গহানি ঘটে। এসব বিকৃতি অঙ্গহানির জন্য এসব কারণগুলো দেশে এগুলো হচ্ছে টেরাটোজেন। নিচে কয়টি টেরাটোজেন উল্লেখ দেওয়া হলো। রুবেলা বা জার্মান হাম। ভ্রূণাবস্থায় রুবেলা ভাইরাস আক্রান্ত হলে ভ্রূণের গর্ভপাত ঘটে, কিন্তু ভূমিষ্ঠ হলে অন্ধ, বধির, মানসিক প্রতিবন্ধী, হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্রের বিকলাঙ্গ নিয়ে জন্মায়। HIV হেপাটাইটিস বি। এ ধরনের ভাইরাস আক্রান্ত মাতৃদেহে বর্ধনশীল ভ্রূণ জন্মগত অঙ্গ বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করে না, বরং জীবনধারণকারী সংক্রমক হিসেবে পরিচিত। সার্টোক্রোম মেগালো ভাইরাস। এটি হারপিস গ্রুপভুক্ত ভাইরাস। পূর্ণবয়স্ক মানুষের এই উপায়ে উপসর্গ লক্ষণ প্রকাশ না পেলেও এর উপস্থিতি সম্বন্ধে কিছু জানা যায় না, কিন্তু সন্তান জন্মগত পঙ্গু হয়ে জন্মায়। সিফিলিসের সংক্রমণে শিশুর চোখ, কান ও মস্তিষ্কের কৃত্রিম ভূমিষ্ঠ হয়। দীর্ঘকালীন অসুস্থতা, হৃদরোগ, ডায়াবেটিস ও লুপাস নামে চর্মক্ষত রোগ ভ্রূণের পরিস্ফুটন প্রভাব ফেলে। ডায়াবেটিস আক্রান্ত মাদের বিয়াকীয় তারতম্যের কারণে যেসব রক্তে চিনির মাত্রার তারতম্য ঘটে এবং তার মাত্রা সঠিক রাখতে সুনিশ্চিত ব্যবস্থা না নিলে ভ্রূণের স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ধূমপান। ধূমপায়ী মায়ের ভ্রূণ বৃদ্ধিকালীন সময় মারাত্মক পুষ্টি সংকটে ভোগে এবং কম ওজন নিয়ে জন্মগ্রহণ করে। তামাক জাতীয় দ্রব্যাদির প্রধান উপাদান নিকোটিন। নিকোটিন রক্তবাহিকা নালিকায় সংকুচিত করে দেয়, ফলে অম্ল রক্ত প্রবাহ ও পুষ্টি পদার্থের পরিমাণ কমে যায়। ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। মদ্যপান। বর্ধনশীল ভ্রূণকে গর্ভধারণ করে অবাধে মদ্যপান করলে ভূমিষ্ঠ শিশু নানা অসুখে ভোগে। একে ফিটাল অ্যালকোহল সিনড্রোম বলে, FAS। যে মায়ের অতিরিক্ত মদ্যপায়ী বা অ্যালকোহলিক, তাদের ভ্রূণাবস্থায় ভ্রূণ সব ক্ষতির সম্মুখীন হয়, তা প্রকাশ করে ভূমিষ্ঠ হওয়ার পর। খাদ্য গ্রহণ। গর্ভবতী মায়ের খাদ্য গ্রহণের বিষয়টি সারা বিশ্বে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়। শিক্ষিত অশিক্ষিত সবাই অন্তত একটি বিষয় থাকে, সেটি হলো স্বাভাবিক ও সুস্থ বৃদ্ধির জন্য পুষ্টিকর ও বাড়তি খাবার প্রয়োজন। গবেষকদের আলোচনাকে বিজ্ঞানীরা দেখিয়েছেন যে ভ্রূণের বৃদ্ধির সময় নিউরাল নালী পরিস্ফুটনের ফলিকল অ্যাসিডযুক্ত খাদ্য গ্রহণ একান্ত প্রয়োজন। নিউরাল পরিস্ফুটন ফলিকল অ্যাসিডযুক্ত খাদ্য একান্ত প্রয়োজন। কোনো কোনো নারী গর্ভসঞ্চার হয়েছে কিংবা তার জানার আগেই ভ্রূণের নারীর পরিস্ফুটন শুরু হয়ে যায়, অতএব আহারে বাছবিচার অত্যন্ত জরুরি। মানসিক অবস্থা। ভ্রূণ বৃদ্ধিকালের সময়টি বাংলাদেশের ধনী গরিব সবাই যথেষ্ট থাকে না যেন মা শিশু সুস্থ থাকে। পরিবারের বয়স্ক সদস্যের নির্দেশ দেওয়া হয় যেন মায়ের বোন সবসময় আনন্দে রাখে। আধুনিক যান্ত্রিক যুগে প্রমাণিত হয়েছে যে প্রফুল্ল থাকা মায়ের ভ্রূণ যেভাবে বর্ধিত হয়, বিষণ্ণ থাকা মায়ের ভ্রূণ তেমন হয় না। যৌনবাহিত রোগ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস। যে সকল রোগ যৌন মিলনের সময় সংক্রান্ত মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তি ছড়িয়ে পড়ে, সেসব রোগকে যৌনবাহিত রোগ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ STD বলে। চিকিৎসা বিজ্ঞানের সংজ্ঞা অনুযায়ী সংক্রমণের ফলে লক্ষণ প্রকাশ পেলে তাকে ডিজিজ বলে। যেহেতু অনেক সময় রোগবাহিত রোগের লক্ষণ প্রকাশ পায় না, তাই এই অবস্থাকে যৌনবাহিত রোগ না বলে যৌনবাহিত সংক্রমণ বলে। রোগের লক্ষণ প্রকাশ পাওয়া মানুষের কাছে এগুলো যৌনবাহিত নামে বেশি ভুল পরিচিত। অনেক ধরনের যৌনবাহিত রোগ ও সংক্রমণ রয়েছে। কেবল নিরাপদ যৌনমিলনের মাধ্যমে এসব রোগ ও সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই বইয়ে সিলেবাসভুক্ত 3টি যৌনবাহিত রোগ সিফিলিস, গনোরিয়া ও এইডস এর লক্ষণ ও প্রতিকার নিয়ে আলোচনা করা হবে। সিফিলিস স্পোরোটি জাতীয় ব্যাকটেরিয়া একটি ক্রনিক যৌনবাহিত রোগ। নারী পুরুষ সকলে এ রোগে হতে পারে। পতিতালয়গুলো এ রোগের প্রধান উৎস কেন্দ্র। এ রোগের দীর্ঘকালীন জটিলতা দেখা দেয় এবং সঠিক চিকিৎসা না পারলে আক্রান্ত ব্যক্তি মস্তিষ্কের বিকৃতি এমনকি মৃত্যু হতে পারে। যৌনবাহিত রোগগুলোর মধ্যে সিফিলিসের অবস্থা শীর্ষে। ইতালির চিকিৎসক ও কবি ফ্রান্সকোস কর্তৃক 1330 সালে রচিত একটি কবিতার শিরোনাম ও নায়ক সিফিলাস এর নাম অনুসারে রোগের নামকরণ করা হয়েছে সিফিলিস। ধারণা করা হয় রোগটি আমেরিকা থেকে কলাম্বাসের নাবিকদের মাধ্যমে ইউরোপে বিস্তার লাভ করে। পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে রোগটি মহামারী আকারে সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে। জার্মান প্রাণীবিজ্ঞানী স্কাডেন হফম্যান 1905 সালে সিফিলিস রোগের জীবাণু আবিষ্কার করেন। রোগের কারণ। ট্র্যাপোনেমা পাল্লিডাম নামক ব্যাকটেরিয়া আক্রমণে মানুষের সিফিলিস রোগ হয়। এ ব্যাকটেরিয়া সরু, নমনীয়, সর্পিলাকার, উভয় প্রান্ত সূচালো, ফ্লাজেলা বিহীন তবে সচল, গ্রাম নেগেটিভ অণু, বায়ুজীবী ও অব্লিগেটেড প্যাথোজেনিক জীব। দেহ দৈর্ঘ্য 5 থেকে 15 মাইক্রোমিটার এবং প্রস্থ 1 থেকে 2 মাইক্রোমিটার। সংক্রমণ প্রক্রিয়া। সিফিলিস আক্রান্ত ব্যক্তির দেহে সৃষ্ট ক্ষত সিফিলিস ক্ষত থেকে সরাসরি সংস্পর্শে এলে জনান্তরে এই রোগের সংক্রমণ ঘটে। সিফিলিস ক্ষত স্থানে বহির যৌনাঙ্গে যোনি, আয়ু বা মলাশয় অবস্থান ঘটে,
কিছু দেখা যায় ঠোঁটে ও মুখে। যৌন মিলনের ধরনের ওপর যৌন, পায়ু ও মুখ সংক্রমণের উৎস নির্ভর করে। সিফিলিস আক্রান্ত গর্ভবতী নারী সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই শারীরিক সিফিলিস রোগের বিস্তার ঘটিয়ে দেয়। সিফিলিস জীবাণু সংক্রমিত হলে সাধারণত 21 দিনের মাথায় রোগের লক্ষণ দেখা দিতে শুরু করে। যে ব্যক্তির বিশেষ সময়কাল 10 থেকে 90 দিন হতে পারে। লক্ষণ: সিফিলিসের প্রথম লক্ষণ বেশ দেরিতে 21 দিন পর প্রকাশ পায়, তেমনি শেষ লক্ষণ অনেক সপ্তাহ অনেক মাস পেরিয়ে যায়। লক্ষণ প্রকাশের সময়কাল 4 ভাগে ভাগ করা হয়। প্রাথমিক পর্যায়: 21 দিন পর একটি মাত্র সিফিলিস ক্ষত প্রকাশিত হয়। এটি দৃঢ়, গোল ও ব্যথাহীন ক্ষত। এ দেখে বোঝা যায় জীবাণুর কোন পথে সংক্রমিত হয়েছে। 3 থেকে 6 সপ্তাহ পর ক্ষত স্থান দ্বিতীয় পর্যায়ে ধাবিত হয়। মাধ্যমিক পর্যায়ে 20 দেখা দেয় এবং সিফিলিস ক্ষত অমসৃণ লালচে বাদামি দাগ হিসেবে হাত ও পায়ের তালুতে আবির্ভূত হয় এর পর্যায়ের লক্ষণ। ক্ষত ছাড়াই জ্বর, স্ফীত লসিকা গ্রন্থি, গলা ভাঙা, বিভিন্ন জায়গায় চুল উঠে যাওয়া, মাথা ব্যথা, ওজন কমে যাওয়া, পেশি ব্যথা, ক্লান্তি প্রভৃতি পর্যায়ে দেখা দেয়। সুপ্তাবস্থা: প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লক্ষণগুলো অদৃশ্য হলে শুরু হয় সুপ্তাবস্থা। এ অবস্থায় আক্রান্ত দেহের কোনো ক্ষত, কুঁড়ি অথবা অন্য লক্ষণ থাকে না। বছরের পর বছর এ ব্যবস্থা থাকতে পারে। বিলম্বিত পর্যায়ে: যদি সিফিলিস আক্রান্ত রোগী উপযুক্ত চিকিৎসা না নেন, তবে তার ক্ষেত্রে ট্র্যাক্টরি সিফিলিস হতে পারে। আক্রান্ত ব্যক্তি 10 থেকে 30 বছর পরেও এটি হতে পারে। রোগের বিলম্বিত দশায় রোগীর মস্তিষ্ক, স্নায়ু, চোখ, হৃৎপিণ্ড, রক্তজালিকা, যকৃত গ্রন্থি ও সন্ধির ক্ষতি সাধন করে। ফলে পেশি সঞ্চালনে বিঘ্ন ঘটে, দেখা দেয় পঙ্গুত্ব, অন্ধত্ব, হতবুদ্ধি ও স্থির চিত্ত। এ অবস্থায় মানুষের মৃত্যু ঘটে। রোগের নিয়ন্ত্রণ ও প্রতিরোধ: পতিতাদের নিরাপদ যৌনতা সম্বন্ধে সচেতন করা, অনিয়ন্ত্রিত যৌনমিলন পরিহার করে সুস্থ জীবনযাপন, ধর্মীয় অনুশাসন মেনে চলা। সিফিলিস আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন মিলন থেকে বিরত থাকা, যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করা, বহুগামিতা পরিহার করা, বিবাহ পূর্বে ছেলে মেয়ে, গর্ভবতী মা এবং রক্তদানকারী ব্যক্তির VDRL টেস্ট করানো, টেস্ট পজিটিভ হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, সমাজে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রোগের ফল এবং যৌন সম্বন্ধে সচেতন ব্যাপক প্রচার চালানো। চিকিৎসা: সিফিলিসের লক্ষণ জানা থাকলে প্রাথমিক পর্যায়ে সহজে চিকিৎসা করানো সম্ভব হয়। কারণ দেহে প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে ও প্রাক-সুপ্ত পর্যায়ে সিফিলিস জীবাণু থাকলে একটি মাত্র বেনজাথিন পেনিসিলিন G ইনজেকশন দিলেই রোগ দূর হতে পারে। সুপ্তাবস্থায় শেষ পর্যায়ে থাকলে তাকে প্রতি সপ্তাহে একটি করে ইনজেকশন দিতে হয়। চিকিৎসার ফলে সিফিলিসের সরবে, কিন্তু দেহের ক্ষতিগ্রস্ত টিস্যু ক্ষতপূরণ হবে না। সম্পূর্ণ না সারা পর্যন্ত যৌন মিলন থেকে নিজেকে বা অন্যকে বিরত রাখতে হবে। গনেরিয়া: নার্সেরি গনেরিয়া প্রজাতিভুক্ত ব্যাকটেরিয়া সংক্রমণে গনেরিয়া রোগ হয়। এ রোগের জীবাণুর সাধারণ নাম গনোকক্কাস। অ্যালবার্ট ন্যাসের 1879 সালে গনেরোকক্কাসের বর্ণনা করেন। ব্যাকটেরিয়াগুলো গোলাকার, ডিম্বাকার বা বৃক্কাকার, ক্যাপসুলবিহীন, স্পোর উৎপাদক, ফ্লাজেলাবিহীন, নিশ্চল, ফিব্রি বা পিলিযুক্ত, গ্রাম নেগেটিভ বাহ্যজীবী এবং মারাত্মক রোগ সৃষ্টিকারী পরজীবী। দেহের ব্যাস 0.6 মাইক্রোমিটার থেকে 1 মাইক্রোমিটার। কোষগুলো সাধারণ জোড়ায় জোড়ায় অবস্থান করে। মানবদেহের বাইরে এদের বেশিক্ষণ জীবিত থাকতে দেখা যায় না। শুষ্ক অবস্থায় অতি সহজেই মারা যায়। অ্যানগরেরিয়া নারীর জননালী, সার্ভিক্স, জাইফলোপিয়া নারীসহ ও নারী ও পুরুষ উভয়ের ইউরেথ্রাল মিউকাস ঝিল্লি সংক্রমণ ঘটায়। মুখ, গলা, চোখ ও পায়ুর মিউকাস ঝিল্লিও এই ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হয়। গর্ভকালীন জটিলতা ছাড়াও নারী পুরুষ উভয় বন্ধ হয়ে যেতে পারে। সংক্রমণ প্রক্রিয়া: যৌন মিলনের সময় আক্রান্ত দেহের বহির্জনন মুখ, পায়ু, মুখ ইত্যাদি সংক্রমণ ঘটে। ভূমিষ্ঠ সন্তান হওয়ার সময়ও আক্রান্ত মাতৃদেহ থেকে রোগ সংক্রমণ করতে পারে। যে ব্যক্তি একসময় গনেরিয়া আক্রান্ত হওয়ার পর চিকিৎসা সেরে উঠেছে, এমন ব্যক্তি গনেরিয়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে পুনর্মিলন ঘটালে সে পুনরায় সংক্রমিত হতে পারে। গনেরিয়া আক্রান্ত অনেক ব্যক্তির দেহে তেমন স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় না বলে এটি ব্যাপকভাবে বিস্তৃত যৌন অসুখ হিসেবে পরিচিত হয়েছে। লক্ষণ: পুরুষের লক্ষণ: আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনের 2 থেকে 13 দিনের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। পেনিসের মাথা প্রথমে লাল হয়ে ওঠে, ফুলে ওঠে ও চুলকায়, পরবর্তীতে সেখানে পুঁজ নির্গত হয়। পেনিস জ্বালা পোড়া হয়, প্রস্রাবে তীব্রতা, ঘন ঘন প্রস্রাব হয়, খুচকিতে লসিকা ফুলে যায় ও মাথা ব্যথা হয়। সেমিনাল ভেসিকল আক্রান্ত হলে
বীর্যপূর্ণ বীর্যপাত হয়, রক্তপূর্ণ বীর্যপাত হয়, ব্যথা হয়। প্রস্টেট আক্রান্ত হলে পায়ুর সম্মুখে ব্যথা হয়, মলত্যাগের সময় ব্যথা আরও বেড়ে যায়। সাধারণত জ্বর ভাব থাকে। দীর্ঘদিন সংক্রমণের কারণে অস্থিসন্ধিতে প্রদাহ, ত্বকে ক্ষত, মস্তিষ্কে প্রদাহ ও হৃৎপিণ্ডে ক্ষত হতে পারে। নারীতে গণনীয় লক্ষণ: পুরুষের চেয়ে নারী এ রোগে কম আক্রান্ত হয়। সংক্রমণের কারণে যোনি ওষ্ঠে লাল ও দাগ ঘা হয়। যোনি পথে অস্বাভাবিক সাদা ও হলদে বর্ণের স্রাব নিঃসৃত হয়। প্রস্রাবের যন্ত্রণা, প্রস্রাবের তীব্র আকাঙ্ক্ষা, ঘন ঘন প্রস্রাব হয়। ডিমোনিয়া আক্রান্ত হলে এটি পুঁজে ভরে যায়, ফলে সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায়। তলপেটে ব্যথা হয়। মাসিক অনিয়মিত ও তীব্র হয়, ব্যথা হয়। দীর্ঘদিন সংক্রমণের কারণে অস্থিসন্ধিতে প্রদাহ, ত্বকে ক্ষতি ও মস্তিষ্কে প্রদাহ ও হৃৎপিণ্ডে ক্ষত হতে পারে। পায়ুপথে সংক্রমিত হলে পায়ুপথে তীব্র প্রদাহ ও ক্ষত হতে পারে। মায়ের এ রোগ থাকলে শিশু অ্যাপালথমিয়া নিউটোরম নামক চোখের প্রদাহ নিয়ে জন্মাতে পারে। রোগের নিয়ন্ত্রণ ও প্রতিরোধ: পতিতাদের যৌন নিরাপদ সম্বন্ধে সচেতনতা করা, অনিরাপদ যৌন মিলনে বিরত থাকা ও ধর্মীয় সংস্কৃতি মেনে চলা, যৌনসঙ্গী নির্বাচনে সতর্ক থাকা, যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করা, বহুগামিতা পরিহার করা। এ রোগের কুফল ও যৌন স্বাস্থ্য বিষয়ক সম্বন্ধে জনগণকে সচেতন করার ব্যাপক প্রচার চালানো। চিকিৎসা: রোগটি শনাক্ত হলে চিকিৎসকের পরামর্শ মতো পিনিসিলিন, সেফিক্সিম, টেট্রাসাইক্লিন, ডাক্সিসাইক্লিন, এরিথ্রোমাইসিন ও সিপ্রোফ্লক্সিন ইত্যাদি অ্যান্টিবায়োটিক ওষুধ প্রয়োগ করে কোনো একটি সেবন ও ইনজেকশন গ্রহণ করলে এই রোগটি সেরে যায়। স্বামী, স্ত্রী বা যৌনসঙ্গী যে কোনো একজনের এ রোগ থাকলে উভয়ই পূর্ণ কোর্স চিকিৎসা নিতে হবে। এইডস হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ বিশেষ কারণে রোগের প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকে এইডস বলে। মানুষের ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি নামক ভাইরাস রোগে সৃষ্টি হয়। এইচআইভি ভাইরাস আক্রমণে মানুষের রক্তকণিকা, ম্যাক্রোফেজ ও T4 লিম্ফোসাইট ধ্বংসপ্রাপ্ত হয়। এতে রোগের প্রতিরোধ ক্ষমতা একেবারে নষ্ট হয়ে যায়, ফলে অন্য রোগের আক্রান্ত হয়ে মানুষ মারা যায়। বর্তমান বিশ্বে এইডস একটি মারাত্মক রোগ। 2012 সালের তথ্য অনুযায়ী এ পর্যন্ত 36 মিলিয়ন মানুষ এইডস রোগে মারা গেছে এবং আরও প্রায় 35.3 মিলিয়ন মানুষ এইডস রোগে আক্রান্ত। এইডস বিষয়ে বিস্তৃত প্যান্ডেমিক একটি ভয়াবহ যৌন রোগ যা প্রতিনিয়ত আরও বিস্তৃত হচ্ছে। সাধারণ ধারণা করা হয় বানরের দেহে রোগটি ছিল, যা সর্বপ্রথম আফ্রিকার বানর থেকে মানুষে স্থানান্তরিত হয় এবং পরে তা আমেরিকা, ইউরোপ তথা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 1983 সালে ফ্রান্সের পস্তুর ইনস্টিটিউটের বিজ্ঞানী ডক্টর লক মন্টাজিনার এবং আমেরিকার স্পেশাল কেমিক্যাল ইনস্টিটিউটের ডক্টর রবার্ট গ্যালো 1948 সালে পৃথকভাবে এইডস আবিষ্কার করেন। ভয়াবহতার নিরিখে এইডস সচেতনতা বৃদ্ধির জন্য 1988 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 1 ডিসেম্বরকে বিশ্ব এইডস দিবস ঘোষণা করেন। বর্তমানে একলুপ বিশিষ্ট লাল ফিতাকে সারা বিশ্বজুড়ে এইডসের প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়। এইডসের বিস্তার: বিভিন্ন উপায়ে এইডস ভাইরাস একজন সুস্থ মানুষের শরীরে প্রবেশ করতে পারে। নারী পুরুষের অস্বাভাবিক ও অসামাজিক যৌন আচরণ, সংক্রমিত সিরিজের ব্যবহার, সংক্রমিত রক্তগ্রহণ, সংক্রমিত মায়ের গর্ভে জন্মগ্রহণকারী শিশু, সেলুনে একই ব্লেড বা খুর দিয়ে জনে ব্যবহার করা, দন্ত চিকিৎসা, শল্য চিকিৎসা গ্রহণকারী চিকিৎসা ইত্যাদি। রোগের লক্ষণ: এইডস আক্রান্ত ব্যক্তির শ্বেত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয়, রোগীর দেহে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারাতে থাকে এবং নিচে লক্ষণ প্রকাশ পায়। প্রাথমিক অবস্থায় দেহে জ্বর আসে এবং অপ্রত্যাশিত জ্বর দীর্ঘায়িত হয়। দেহে বিভিন্ন গ্রন্থি ফুলে যায় এবং শরীর শুকিয়ে যায়, ওজন কমতে থাকে। পেট ব্যথা হয়, খাবারে অনীহা হয়, ফুসফুসে জীবাণু সংক্রমণ ঘটে এবং বুকে ব্যথাসহ শুষ্ক কফ জমে। অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা হয় এবং দেহে জ্বালা পোড়া হয়। শ্বাসকষ্ট, জিহ্বায় সাদা স্তর জমে, ত্বকে মিউকাস ঝিল্লি ও ছিদ্র থেকে রক্তপাত, ঘন ঘন ফুসকুড়ি, সর্বক্ষণিক মাথা ব্যথা ও সংক্রমণ স্মৃতিশক্তি হ্রাস পায়। সংক্রমণের চূড়ান্ত পর্যায়ে রোগীর যক্ষ্মা, নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব এমনকি একাধিক রোগে আক্রান্ত হয়ে প্রতিরোধ হারিয়ে অবশেষে মৃত্যুবরণ করে। এইডসের লক্ষণ নারী পুরুষে প্রায় একরকম হলেও নারীদের কতগুলো বিশেষ লক্ষণ দেখা যায়, যেমন জনিতে দীর্ঘস্থায়ী বা অনিরাময়যোগ্য ইস্টের সংক্রমণ। এ সংক্রমণে সুস্থ নারীদেহ দ্রুত সেরে যায়। জননতন্ত্রের বিভিন্ন অংশে সংক্রমণজাত প্রচণ্ড জ্বালাপোড়া ও ব্যথার সৃষ্টি হয়। জরায়ু গাত্রে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV এর আক্রমণে টিউমার হওয়া ও পরবর্তী সার্ভিসে ক্যান্সার ন্যায় আরেকটি লক্ষণ। রোগ নির্ণয়: রক্ত পরীক্ষা দেহের HIV এর সংক্রমণ নির্ণয় করা যায়। এক্ষেত্রে রক্তে যেসব পরীক্ষা করা হয় সেগুলো হলো HIV অ্যান্টিবডি টেস্ট, RNA টেস্ট, P14 প্রোটিন টেস্ট, ওয়েস্টার্ন ব্লুট টেস্ট ইত্যাদি। এইডস রোগী আক্রান্ত রক্তে T হেল্পার সেল CD4 গণনা করার জন্য নিয়মিত রক্ত পরীক্ষা করতে হয়।
রক্তে যদি CD4 সেলের পরিমাণ স্বাভাবিক মাত্রার চেয়ে কম থাকে তবে বোঝা যায় HIV সংক্রমণ ক্রমাগত ধ্বংস করেছে। রক্তে স্বাভাবিক CD4 সেলের পরিমাণ 500 থেকে 1000 সেল মিলিমিটার কিউব। প্রতিকার: এইডস প্রতিরোধে নিচে বর্ণিত পদক্ষেপগুলো নেওয়া উচিত। নিরাপদ যৌনমিলন করা, ধর্মীয় সামাজিক বিধি মেনে চলা, যৌনমিলনের সময় কন্ডোম ব্যবহার করা, অস্বাভাবিক যৌনমিলন, বহুগামিতা, সহগামিতা ও পতিতগামিতা পরিহার করা, যৌনের সঙ্গে নির্বাচনে সতর্ক থাকা, পতিতাদের নিরাপদ যৌনতা সম্বন্ধে সচেতন করা, HIV আক্রান্ত ব্যক্তির সাথে যৌনমিলন ও চুমু খাওয়া থেকে বিরত থাকা, এইডস আক্রান্ত মায়ের সন্তান ধারণ অথবা সন্তানকে বুকে দুধ পান করানো থেকে বিরত থাকা, রক্ত গ্রহণের আগে HIV সংক্রমিত কিনা তা পরীক্ষা করা, ইনজেকশন গ্রহণের সময় পরিশোধিত বা নতুন সিরিঞ্জ ও সুই ব্যবহার করা, শল্য চিকিৎসার জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা, সেলুনে ক্ষৌরকর্মে ক্ষুরের পরিবর্তে প্রতিবার একটি নতুন ব্লেড ব্যবহার করা, ঝুঁকিপূর্ণ ব্যক্তির এইডস এর জন্য নিয়মিত পরীক্ষা করা, HIV সংক্রমিত ব্যক্তিকে শনাক্ত করে সম্পূর্ণভাবে আলাদা রেখে চিকিৎসা প্রদান করা, গণমাধ্যম দ্বারা ব্যাপক সম্প্রচারের মাধ্যমে এইডস রোগের জনসচেতনতা বৃদ্ধি করা। চিকিৎসা: এইডস রোগ নিরাময়ে সফল কোনো ঔষধ বা প্রতিরোধক ভ্যাকসিন আজ পর্যন্ত আবিষ্কার সম্ভব হয়নি, তবে সংক্রমণ বিলম্বিত করতে ও তীব্রতা কমাতে চিকিৎসক কিছু ওষুধ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি প্রয়োগ করে এইডস রোগের সংক্রমণ চিকিৎসা করা হয়। এই চিকিৎসায় 3 প্রকার ওষুধ প্রয়োগ করা হয়। 1. নিউক্লিওরেসিভ ট্রান্সক্রিপ্টর ইনহিবিটর ও গ্রুপের ঔষধ, যেমন জিডোভিডিন, অ্যাজিডোথাইমিন ইত্যাদি। নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপশন ইনহিবিটর ব্যবহার করা। আর 3. প্রোটিয়েজ এনজাইম পিআর ওষুধ গ্রুপ, যেমন ইনিডিনাভির ও রিটোনাভির ইত্যাদি। NRTI ইত্যাদি HIV রিভার্স ট্রান্সক্রিপশন এনজাইম অকেজ করে প্রতিলিপি সৃষ্টিতে বাধা দেয়। অন্যদিকে NRTI ও PI গ্রুপের ঔষধ HIV এর প্রোটিয়েজ ও এনজাইমকে নিষ্ক্রিয় করে সংক্রমণ বিলম্বিত করে। এর চিকিৎসা এক প্রকার ঔষধ কম কার্যকর, তাই সম্মিলিতভাবে ঔষধ দেওয়া হয়।